নম্বর পয়েন্ট হচ্ছে রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টিজ সম্পর্কে আমাকে দেখতে হবে। তো কেমিক্যাল প্রপার্টিজ এই গ্রুপের আমি কি দেখব? দেখো আমাদের 3 রকম যৌগ নিয়ে স্টাডি করতে হবে। ধরো প্রথম এলিমেন্ট তুমি নাইট্রোজেন, কি ধরো এই নাইট্রোজেন বুঝলে তোমার 3 রকম জিনিস বানাতে পারে। কি কি বলো তো? এক হাইড্রাইড, 2 নাম্বার হ্যালাইড, আর 3 নাম্বার অবশ্যই বুঝতে পেরে গেছো অক্সাইড, তাই না? হাইড্রাইড মানে কি বললো তো? এইচ দ্বারা কি কম্পাউন্ড করবে সে। হ্যালাইড মানে এক্স অ্যাটম, তাই না? বেসিক্যালি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন এইসব জাতীয় এলিমেন্ট দ্বারা কি ও যৌগ করবে। আর অক্সাইড মানে অবশ্যই কি অক্সিজেনের সাথে কি ও মিশে যৌগ বানাবে। তার মানে যদি হাইড্রোজেনের সাথে বানায় তাহলে কি NH3, তাহলে এইটা হচ্ছে এই যে অ্যামোনিয়া, আমরা জানি এই অ্যামোনিয়া হচ্ছে কি নাইট্রোজেনের একটা হাইড্রাইড, বুঝতে পেরেছি? হ্যালাইড যদি নিই তার মানে কি NF3 হচ্ছে একটা নাইট্রোজেনের হ্যালাইড। তারপরে বলো অক্সাইড মানে আমরা প্রচুর অক্সাইড পড়লাম, কি বলো NO2O, তারপরে কি NO, এরকমভাবে প্রচুর আমরা অক্সাইড পড়লাম সেই অক্সিডেশন স্টেট যখন পুরো একদম নাম্বার লাইন সিস্টেমে দেখালাম তোমাকে, সবই তো অক্সাইড ছিল। বেশ, তাহলে এই যে এনের দেখতে পাচ্ছ হাইড্রাইড, হ্যালাইড, অক্সাইড রয়েছে, সেরকম করে তোমার কি আর্সেনিকও থাকবে, অ্যান্টিমনিরও থাকবে, বিসমাথেরও থাকবে, ফসফরাসেরও থাকবে। তাদের এই হাইড্রাইড, হ্যালাইড, অক্সাইডের ধর্ম সম্পর্কে আমাকে স্টাডি করতে হবে। কি কি দেখতে হবে না? যদি হাইড্রাইড হয় তাহলে আমাকে বলবে যে ক্ষারীয় ধর্মের অর্থাৎ বেসিক অর্ডারের টেন্ডেন্সিটা লেখো, মানে কিভাবে ইনক্রিজ করে এদের বেসিসিটি বা ডিক্রিজ করে প্রতিটা হাইড্রাইডের। আর কি দিতে পারে? স্থায়িত্ব তোমাকে দিতে পারে, যে কোন হাইড্রাইডটা সবথেকে বেশি স্টেবল বা কার তাপীয় স্থায়িত্ব বেশি, বুঝতে পেরেছি? অথবা কি বলতে পারে MPBP, এ তো সবার ক্ষেত্রে থাকে যৌগ মানে, অর্থাৎ মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, কার গলনাঙ্ক বেশি, কার স্ফুটনাঙ্ক বেশি ইত্যাদি। যখন হ্যালাইড দিয়ে দেবে সবকটা এলিমেন্টের, তখন তোমাকে এরকম প্রশ্ন করা হয় যে কোন হ্যালাইডটা বেশি স্থায়ী হবে বলো, কোন হ্যালাইডটা বেশি স্টেবল, বুঝতে পেরেছি? সেটা সম্পর্কে লিখতে বলবে যে কেন এটা বেশি স্টেবল, তো তোমাকে স্ট্রাকচার দিয়ে একে বোঝাতে হবে, ঠিক আছে? ভেসপার টেসপার লাগিয়ে বা হয়তো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের সাইজ দিয়ে আমাকে বলতে হবে। আমরা দেখব কি কি ফ্যাক্টর কাজ করছে। আর অক্সাইড বললে বলো যদি হাইড্রাইড বলে ক্ষারীয় ধর্মের ক্রম লিখতে বলে, তাহলে অক্সাইড বললে তুমি বলো তোমাকে কি লিখতে দেবে? আম্লিক, তার মানে কি অ্যাসিডিক অর্ডারের ক্রম লিখতে দেবে নিশ্চয়ই। আর কি দিতে পারে? সেম স্থায়িত্ব দিতে পারে, অর্থাৎ কোন অক্সাইডের সবথেকে বেশি স্টেবল সেটা। আর কি MPBP, এ তো সবার ক্ষেত্রে থাকে, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, বুঝতে পেরেছি? তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কি হ্যালাইডের ক্ষেত্রে স্থায়িত্ব খুবই ইম্পর্টেন্ট, বারবার দেয়, ঠিক আছে? হাইড্রাইডের মধ্যে কার ক্ষারীয় ধর্ম বেশি, খুবই ইম্পর্টেন্ট, বারবার দেয়। আর অক্সাইডের ক্ষেত্রে কার আম্লিক ধর্ম বেশি, সেটা বারবার দেয়। বুঝতে পেরেছি আমরা কি কি পড়তে চলেছি? তাহলে এরকম প্রতিটার নিশ্চয়ই তোমার কি থাকবে? হাইড্রাইড থাকবে, আবার হ্যালাইড থাকবে, অক্সাইড থাকবে। তাহলে আমরা যদি ফার্স্টে হাইড্রাইডটা সম্পর্কে আলোচনা করি, তা আমরা জানি কি নাইট্রোজেনের কি তোমার কি যোজ্যতা পসিবল? -3 যোজ্যতা পসিবল, H তো +1 করে, তাহলে নাইট্রোজেন কি তোমার NH3 হাইড্রাইড তৈরি করতে পারে। সেরকমভাবে ফসফরাসও তো কি পসিবল এটা, তাহলে ফসফরাসও তোমার এই হাইড্রাইডটা করতে পারে, ফসফিন নাম এটা। সিমিলারভাবে আর্সেনিকের ক্ষেত্রেও তুমি বলো AsH3, সবার মাথায় একজোড়া করে লোন পেয়ার তো থাকবেই, কারণ এই গ্রুপের এনের মাথায় যদি একজোড়া লোন পেয়ার থাকে তাহলে এই গ্রুপের প্রতিটা এলিমেন্টের মাথাতে কি একজোড়া করে লোন পেয়ার থাকবে, হ্যাঁ কি না? বলো অ্যান্টিমনি Sb, এরও 3 - করলে SbH3 ডট, আর কি বিসমাথ, এরও কি 3 - নাও, তাহলে BiH3। তাহলে এই যে আমার হাইড্রাইডগুলো হলো, এই যে হাইড্রাইডগুলো আমি পেলাম, এই হাইড্রাইডগুলোর আমি এরপরে এই জিনিসকটা দেখতে চলেছি, ক্ষারীয়, স্থায়িত্ব, MP আর BP, ঠিক আছে? বুঝতে পেরেছি তো? চলো দেখি। এখন দেখো আমাদের গ্রুপ 15-এর যে 5টা এলিমেন্ট ছিল তার হাইড্রাইড হচ্ছে এই কটা। এখন সেই হাইড্রাইডগুলোর প্রথম কি ক্ষারীয় ধর্ম বা বেসিক অর্ডারটাকে আমাদের স্টাডি করতে বলেছে। বেশ, তোমাকে আমি বলে দিচ্ছি এই গ্রুপের প্রতিটা কোশ্চেন হয়ে যাবে যদি এদের স্ট্রাকচারগুলি জানো, ওটা খুব ইম্পর্টেন্ট। আমি তোমাকে ট্রিকটা বলে দিচ্ছি, তুমি অবশ্যই কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে NH3, PH3, ASH3 সবার দেখছো H3 করে আছে, তাহলে বুঝতেই পারছো টার্মিনাল এলিমেন্ট কটা আছে আমার? 3টে আছে।
তাহলে নিশ্চয়ই কি sp3 হাইব্রিডাইজ তো এটা করবি, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। করবে না বলো? অবশ্যই করবে, কারণ একটা লোন পেয়ারকে তোমাকে কাউন্টে নিতে হবে। অথবা যা কাউরি যদি মনে না থাকে, আমাদের যে হাইব্রিডাইজেশনের সূত্রটা আছে সেটা বসিয়েও তুমি করবে, দেখবে হাইব্রিডাইজেশন কত বেরোবে, sp3 বেরোবে। অথবা NH3 স্ট্রাকচার নিশ্চয়ই তোমার করে এখন অভ্যস্ত হয়ে গেছো, তাই না? যে n এর কী হয়, এইখানে একটা হাইব্রিডাইজ অরবিটাল একটা লোন পেয়ার থাকে, আর তিন দিকে তিনটে কি থাকে, H অ্যাটম থাকে, দিয়ে sp3 হাইব্রিডাইজ করে, মানে কি টেট্রাহেড্রাল স্ট্রাকচার করে। হ্যাঁ কি না বলো? অবশ্যই। এখন পি এর ক্ষেত্রে বলো, পি এর ক্ষেত্রে কি হবে? পি হাইব্রিডাইজ অরবিটাল এটা H H H, তাই না? কেন এই লোভটা আমি হাইব্রিডাইজ অরবিটালটা কেন বড় করলাম? দেখো এর ক্ষেত্রে এই যে পিটা, এটার প্রতিটা কি তোমার এন বলো বা এস বলো, এখানে যে এন পি এস এস বি এস আই, এটা প্রত্যেকজনা কি তোমার sp3 হাইব্রিডাইজ করেছে। তো এন এর ক্ষেত্রে বলো তোমার কোন, এই যে এখানে এস আর পি আছে না, তাহলে এন এর ক্ষেত্রে বলো কোন পি কাজ করছে, তুমি জানো কি 2p অরবিটাল কাজ করছে। এখানে বলো পি এর ক্ষেত্রে কোন, এই যে p3 আছে তার ক্ষেত্রে কোন, নিশ্চয়ই 3p আছে। এস এর ক্ষেত্রে কত 4p, এসবির ক্ষেত্রে কত 5p, আর বিআই এর ক্ষেত্রে কত 6p। আছে না বলো? তাহলে sp3 হাইব্রিডাইজ অরবিটাল করেছে, মানে দেখতে পাচ্ছ কি যে p তো সবার নিচে ঠিক আছে, কিন্তু কি তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেড়েছে, তাই না? তাহলে সাইজও কি বৃদ্ধি পাবে। আমি যদি এটা যদি আমার 2pর সাইজ হয়, তাহলে আমার 3p মানে কি অবশ্যই তার সাইজ বড় হবে। তো 4p মানে তুমি জানো আরও বড় হবে, হ্যাঁ কি না? তো ওই জন্য হাইব্রিডাইজ অরবিটালটা এখানে বড় দেখালাম। বুঝতে পেরেছি? এরও টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে। আবার যদি এস করো, তাহলে তার ক্ষেত্রে আর একটু বড় করলে, এইখানে কেউ এরকম করেও করতে পারো, প্রবলেম নেই। এটা জানো যে এই বনটা উপর দিকে ওটা আছে, এই বনটা কি ভেতর দিকে আছে, আর এই বনটা প্লেনে আছে, এটা লোন পেয়ারটা সেমে। আর এসবির ক্ষেত্রে, এর ক্ষেত্রে কি এই লোবটা আরও বড় হবে, হ্যাঁ কি না? এখানে এইচ এই স্ট্রাকচারও করতে পারো, বা এই তিনটে নর্মাল স্ট্রাকচারও করতে পারো। বিসমাতের ক্ষেত্রে বলো H। তাহলে সবাই sp3 হাইব্রিডাইজ অরবিটাল করেছে, কিন্তু আমি একটা জিনিস বুঝে গেছি যে এখানে যেহেতু p এর পার্টিসিপেশনের এনার্জিটা বেড়েছে, তাই এদের লোবগুলো কিন্তু বড়, হ্যাঁ কি না? তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোট যে লোবগুলোতে আছে, এইখানে কি এইখানটার ক্ষেত্রে, এই বিসমাতের ক্ষেত্রে প্রচুর বড় জায়গাতে লোন পেয়ারটা ঘোরাঘুরি করছে। অ্যান্টিমনির ক্ষেত্রে একটু ছোট জায়গা, আর্সেনিকের ক্ষেত্রে তার থেকে একটু ছোট, আর এর ক্ষেত্রে আর্সেনিকের থেকে একটু ছোট, আর এর ক্ষেত্রে সব থেকে ছোট, হ্যাঁ কি না? মানে এই লোন পেয়ার ইলেকট্রনটা কি চারিদিকে ঘোরাফেরা করতে পারছে না, ছোট লোব, ওই জন্য কি ছোট জায়গার মধ্যে ঘোরাফেরা করছে, হ্যাঁ কি না বলো? অবশ্যই। বেশ, এখন আমার ক্ষারীয় ধর্ম তুলনা করতে দিয়েছে, ভালো করে বুঝো। ক্ষারীয় ধর্ম মানে কি? দেখো NH3 ক্ষার কি করে হলো না, এই লোন পেয়ার দ্বারা তুমি জানো কি H+ অ্যাটমকে অ্যাকসেপ্ট করে, দিয়ে কি আমার তৈরি করে কি NH4+ ক্যাটায়ন, অ্যামোনিয়াম আয়ন। তাহলে এই যে H+ আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন NH3 বা অ্যামোনিয়া অ্যাকসেপ্ট করলো, তার মানে কি লুইস ক্ষার রে বাবা, তাই না? লুইস ক্ষার আমাদের সংকেতটা এটাই ছিল। লুইসের সংজ্ঞা অনুযায়ী লুইসের অ্যাসিড আর ক্ষারের সংজ্ঞা অনুযায়ী আমরা নিশ্চয়ই জানি যে যারা ইলেকট্রন দান করে তারা হয় কি তোমার লুইস ক্ষার। তাহলে এ হচ্ছে কি লুইস ক্ষারক একটা। তাহলে এরা প্রত্যেকজনের লোন পেয়ার দানের মধ্যে দিয়ে কি H+ অ্যাটম ধরতে পারে, বা অন্য অ্যাটমই ধরুক, আমার কিছু যায় আসে না। তাহলে কি এটা সবকটা হচ্ছে লুইস ক্ষার। এবার আমার প্রশ্ন হচ্ছে তাহলে কে সব থেকে বেশি ভালো ক্ষার আর কে কম ভালো ক্ষার, আমাকে সেটার উত্তরটা দিতে হবে। এখন বলো যার ইলেকট্রন কাছেই আছে, যেমন এনের ইলেকট্রন কি লোবটা যেহেতু বড় নয় কাছেই আছে, তাহলে এ সহজে কি ইলেকট্রনটা দিয়ে H+ অ্যাটমকে ধরতে পারে। বাট এর ইলেকট্রন জানি না কোথাও ঘোরাফেরা করছে, বিশাল বড় সাইজ হয়ে গেছে, এটা সেটা ঘোরাফেরা করছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না ইলেকট্রনটাকে। তাহলে ও কি এর তুলনায় কি কম দেবে? ইলেকট্রন নাই তো, ওর কাছে তো ঘোরাফেরা করছে না পি এর কাছে, যে পি টুক করে H+ আয়নকে দিয়ে H+ আয়নকে ধরতে পারবে। ইলেকট্রন তো ঘোরাফেরা করছে, বিশাল বড় আয়তন পেয়ে গেছে লোবটা হাইব্রিডাইজ অরবিটাল। সেরকম বিআই বা বিসমাতের ক্ষেত্রে কি সব থেকে বড় জায়গা পেয়ে গেছে, ও তো ইলেকট্রন খুঁজেই পাওয়া যাবে না, 3 দিন ধরে খুঁজবে তারপরে কি হয়তো পাবে। তাহলে H+ কে দেবে কি করে? তার আগে কি অ্যামোনিয়া বলবে এ ভাই শোন H+ তো আমার কাছে, আমার ইলেকট্রন আমার ঘরেই আছে। তাহলে হাইব্রিডাইজ অরবিটালের সাইজ যত বড় হবে, তত ইলেকট্রন বেশি জায়গা বা বেশি আয়তন ধরে ঘোরাফেরা করবে। তাহলে কি হবে? ইলেকট্রন দানের প্রবণতাটা H+ অ্যাটমকে কমে যাবে। তাহলে যে যত তাড়াতাড়ি ধরতে পারবে H+ অ্যাটমকে বা দান করতে পারবে, সে তো তত ভালো লুইস ক্ষার, হ্যাঁ কি না? অবশ্যই বটে। তাহলে এইখানে হাইড্রো অ্যাসিডের ক্ষারীয় ধর্মের ক্রম কি হবে বলো?
তাহলে তোমার নিশ্চয়ই আর বুঝতে বাকি নেই যেটা কি হবে, NH3 সব থেকে ভালো ক্ষার হবে, তারপরে বলো PH3 হবে, তারপরে ASH3 হবে, তারপরে SbH3 হবে, তারপরে BiH3 হবে, BiH3 হবে, হ্যাঁ কি না বলো? তাহলে এই ক্রমটা তুমি ব্যাখ্যা করতে পারবে? অবশ্যই পারবে। স্ট্রাকচারগুলো দিয়ে দেবে, তুমি বড় ছোট করবে, আমি নয় বোর্ডের জন্য জায়গা পেলাম না, তুমি একটু ভালো করে দেখিয়ে দেবে sp3 হাইব্রিডাস আছে বলে দেবে, সিম্পল ব্যাপার। এই লোন পেয়ার দানের প্রবণতা কার কত বেশি সেটা বলে দিলে, যে কার লোবের সাইজ যত বড় হবে তার ইলেকট্রন তত বেশি ঘোরাফেরা করছে চারিদিকে, তাহলে তার কাছে মানে বা এ সেন্টার অ্যাটমের কাছে নিশ্চয়ই কি সে লোন পেয়ারটা নাই যে ডোনেট করে ইজিলি ধরতে পারে। সেই জন্য আমাদের অ্যামোনিয়ার ক্ষেত্রে আছে বলে এরা অ্যামোনিয়া হচ্ছে সব থেকে ভালো লুইস ক্ষার। বুঝতে পেরেছি না পারিনি? আর লুইস ক্ষার কেন? কারণ এই যে লোন পেয়ার, প্রতিজনের কাছে লোন পেয়ার আছে না, তো সেই ডোনেটের মধ্যে দিয়েই তো তোমার লুইস ক্ষার তার প্রবণতাটা দেখাবে। দেখো বুঝতে পেরেছি কিনা, কত ইজি বলো, নয় কি? বেশ, তাহলে চলো পরেরটা যাই। এখন দেখো তাপীয় স্থায়িত্ব বা থার্মাল স্টেবিলিটি, মানে তাপ দিচ্ছ তবু কোনো অ্যাটম ভাঙছে না কাউরির থেকে, তাহলে মানে কি তার মানে সেই যৌগটা স্থায়িত্ব অনেক বেশি, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো না পারোনি? অবশ্যই। আর তুমি নিশ্চয়ই এটা জানো যে বন্ধন দৈর্ঘ্য যত বেশি হবে, অর্থাৎ যত বড় বন্ধন দৈর্ঘ্য হবে তাকে ভাঙা তত ইজি হবে। কম তাপ দিলেও কি সেই বন্ধন দৈর্ঘ্যটা কি ভেঙে যাবে? তুমি বলো এই ছোট বন্ধন দৈর্ঘ্যকে ভাঙা ইজি না বড় বন্ধন দৈর্ঘ্যকে ভাঙা ইজি? অবশ্যই বড় বন্ধনকে ভাঙা ইজি। তোমার লাঠিটা অনেক বড়, টুক করে চাপ দিলে কি ভেঙে যাবে। বাট যদি ছোট্ট লাঠি হয় যেরকম করে টিপে ধরা আছো, কই ভাঙো দেখিনি, দমটা বেরিয়ে যাবে তোমার, তাই না? তাহলে বন্ধন দৈর্ঘ্য যত বেশি হবে তত তাপীয় স্থায়িত্ব কম হবে। বন্ধন দৈর্ঘ্য বেশি, অল্প তাপ দিলে কি বন্ডটা ভেঙে যাবে। বেশ, এখন আমি জানি যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর হচ্ছে বিসমাথ, উপর থেকে নিচে কি হয়, সাইজ পরমাণুর আকার বৃদ্ধি ঘটে। এইটা 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 আর এটা পরমাণুর সাইজের বৃদ্ধি ঘটে, আকারের। এখন এই নাইট্রোজেনের সাইজ যা তুমি বুঝতে পারছো, তাহলে কি এই বিসমাথ অ্যাটমের সাইজ অনেক বড়। তাহলে ভালো করে বুঝে দেখো, ধরো এটা নাইট্রোজেন আর এটা বিসমাথ, ঠিক আছে? তাহলে নাইট্রোজেন একটা হাইড্রোজেন অ্যাটমের সাথে বন্ধন করেছে, আর বিসমাথ একটা হাইড্রোজেন অ্যাটমের সাথে বন্ধন করেছে। হাইড্রোজেন অ্যাটমের কোনো পরিবর্তন হচ্ছে না, ওর সাইজ একই, বাট যেহেতু সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণুর আকারের বড় হচ্ছে, সেই জন্য এদের বন্ধনটা দুটোটি সেম এঁকে দিলাম, যদিও আমি এটা একটু বড় এটা না, এদের এই বন্ধনটা কি হবে, এটার থেকে বেশি হবে। পরমাণুর আকার সাইজে বড় হচ্ছে, তাহলে ওদের মধ্যে যে বন্ডটা হবে, ঠিক আছে, সেটাও কি সাইজে বড় হবে, বেশি দৈর্ঘ্যের বন্ধন তৈরি হবে। আর ছোট পরমাণু, দুটোই ছোট পরমাণু কাছাকাছি অবস্থান করতে পারবে, আর একটা বড় পরমাণু একটা ছোট পরমাণুর মধ্যে কি দূরত্ব বেশি হবে, তাহলে বন্ধন দৈর্ঘ্য বেশি হবে। আর দুটোই ছোট পরমাণু হলে কি দূরত্ব কম হবে, বন্ধনও কি ছোট হবে। তাহলে এখানে যে NH এর বন্ধনগুলো আছে না, সেগুলো অনেক কম, ছোট সাইজের, ছোট দৈর্ঘ্যে। বাট এখানে যে BiH এর যে বন্ধনটা আছে সেটা অনেক বড়, লেন্দি। তাহলে এই BiH এর যে বন্ডটা সেটাকে ব্রেক করতে কম তাপ লাগবে। কম তাপে কি BiH3 কি একদম ভেঙে চৈচুর হয়ে যাবে, সমস্ত H অ্যাটম কি ভেঙে যাবে, ঘরের উষ্ণতাতে ভেঙে যায় গো, এরকম আনস্টেবিলিটি কম্পাউন্ড ওটা একটা। কিন্তু NH3 বা অ্যামোনিয়ার ক্ষেত্রে বুঝলে তাপীয় স্থায়িত্ব অনেক বেশি, প্রায় তোমার 1300 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি হিট করবে, তবে গিয়ে NH3 মানে NH এর এই বন্ডটা কি ব্রেক হবে, ঠিক আছে? আর বাকিগুলো তো মিডিলে হয়েই যাবে। তাহলে এর তাপীয় স্থায়িত্ব খুব কম, তারপরে এর সব থেকে বেশি NH3 অ্যামোনিয়া। তাহলে বলো ক্রমটা কেমন হবে? NH3 সব থেকে বেশি, তারপরে PH3, তারপরে ASH3, তারপরে বলো SbH3, তারপরে আমাদের BiH3টা, ঠিক আছে? কারণটা বুঝতে পারলে, কেন্দ্রীয় পরমাণুর আকার বড়, তাই এই H বন্ড যেটা রয়েছে, মানে অর্থাৎ H আর কেন্দ্রীয় পরমাণুর সাথে যে বন্ডটা রয়েছে সেটা ভাঙার উপর ডিপেন্ড করছে, তার দৈর্ঘ্য যত বড় তাকে ভাঙা তত ইজি, ঠিক আছে? এই তাপীয় স্থায়িত্বের সাথে একটা জিনিস প্রায় কোরিলেট, একই বলতে পারো, ঠিক আছে?
সেটা হচ্ছে কি তোমার নেক্সট নাম্বার প্রপার্টি, যেটা নাম হচ্ছে বিজারক দ্রব্য। বিজারক দ্রব্য, বিজারক দ্রব্য, বিজারক দ্রব্য মানে রিডিউসিং এজেন্ট। বেশ, তুমি বলো রিডিউসিং এজেন্ট বা বিজারক দ্রব্য কে হবে? না, যে ভালো এইচ অ্যাটম অর্থাৎ এইচ প্লাস অ্যাটম ত্যাগ করতে পারবে সে আমার কি ভালো বিজারক দ্রব্য। তাহলে তুমি বলো BiH3 তাপীয় স্থায়িত্ব কম, মানে বি আই আর এইচ এর মধ্যে বন্ড ইজিলি ভেঙে যাবে, এইচ অ্যাটম সহজে বেরিয়ে যাবে, তাহলে BiH3 আমার সবচেয়ে ভালো বিজারক দ্রব্য, উৎকৃষ্ট মানের বিজারক দ্রব্য। তাহলে BiH3 হচ্ছে আমার সব থেকে ভালো কি বিজারক দ্রব্য, হ্যাঁ কি না? কিন্তু এর ভাঙতে, এর NH বন্ড ভাঙতে কত টেম্পারেচার লাগছে দেখো, তাহলে ও কি সব থেকে নিকৃষ্ট মানের বিজারক দ্রব্য অ্যামোনিয়া, তাই না? তাহলে আমাদের ক্রমটা কেমন হবে বলো? তাহলে এ যদি উৎকৃষ্ট মানের হয় সব থেকে, বাকিটা কি এটার পরে এটা হবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তার মানে বিজারক দ্রব্যে যদি আমাকে ক্রম লিখতে বলে তাহলে আমি কি লিখবো? ঠিক এর উল্টোটা, অর্থাৎ BiH3, তারপরে তোমার SbH3, তারপরে নিশ্চয়ই বলবে AsH3, তারপরে PH3, তারপরে NH3। এটা হচ্ছে কি তোমার বিজারক দ্রব্যের ক্রম। দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, যেহেতু বিজারক দ্রব্য মানে হাইড্রোজেন অ্যাটম কে ভালো তাড়াতাড়ি বের করতে পারবে সেই হচ্ছে তত ভালো কি বিজারক দ্রব্য। তাহলে আমাদের দেখতে পাচ্ছি কি এর তাপীয় স্থায়িত্ব সব থেকে কম, তাহলে ওর বন্ড আগে ভাঙবে মানে ওর এইচ আগে বেরোবে, তাহলে ও হচ্ছে কি উৎকৃষ্ট মানে বিজারক দ্রব্য BiH3। আর নিকৃষ্ট মানে বিজারক দ্রব্যকে অ্যামোনিয়া NH3। বুঝতে পেরেছি? চলো এখন এই হাইড্রাইডগুলোর আমার স্ফুটনাঙ্ক অর্থাৎ বয়েলিং পয়েন্ট এবং গলনাঙ্ক মানে মেল্টিং পয়েন্ট সম্পর্কে আলোচনা করতে হবে, MPBP যেটাকে শর্ট ফর্মে আমরা বলে থাকি সেটাই। এখন তুমি দুটো জিনিস খুব ভালো করে জানো, যার মলিকিউলার মাস বেশি তার স্ফুটনাঙ্ক বেশি, কারণ সে ভারী বেশি, তাকে তাপ দিয়ে মানে লিকুইড বা কঠিন ফেজ থেকে তোমার গ্যাসে নিয়ে যেতে গেলে বেশি তাপ দিতে হবে, যাই না বলো? বেশ, আর স্ফুটনাঙ্কের সাথে তুমি ক্লাস 11 থেকে পড়ে আসছো যে দুটো মানে ফ্যাক্টর সব সময় জুড়ে থাকে, এক তো এই তোমার আণবিক ভর কার কত বেশি, আর একটা জিনিস কি বলো হাইড্রোজেন বন্ড, তাই না? তুমি জানো এটা দু প্রকার হয়, আন্তরাণবিক হাইড্রোজেন বন্ড মানে একটাই অণু যখন পাশের সিমিলার অণুর সাথে হাইড্রোজেন বন্ড করে, আর একটা কি অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। বেশ, এখানে স্ফুটনাঙ্ক বা গলনাঙ্কের ক্ষেত্রে তুমি সবসময় মনে রাখবে কোন হাইড্রোজেন বন্ড ফর্মেশন হবে, আন্তরাণবিক হাইড্রোজেন বন্ড। কি বললাম? আন্তরাণবিক হাইড্রোজেন বন্ড মানে একটা অণু যদি NH3 হাইড্রোজেন বন্ড তৈরি করে তাহলে তার পাশের NH3 এর সাথেও কি হাইড্রোজেন বন্ড তৈরি করার কথা বলছে, মানে আন্তরাণবিক, একই অণু তার সিমিলার অণুর সাথে হাইড্রোজেন বন্ড করবে। মানে বলো একটা NH3 এরকম লম্বা চেন করে দাঁড়িয়ে আছে, তাহলে ওকে মানে তুমি যদি তাপ দিয়ে ভাবো যে একটা NH3কে আমি আগে গ্যাসিয়াস ফেজে নিয়ে যাবে কি করে, একটা লম্বা চেন আছে তো, মানে তোমার আগে চেনটাকে ব্রেক করতে হবে, তাহলে তাপ আরও বেশি দিতে হবে যদি NH3 মধ্যে হাইড্রোজেন বন্ড হয়ে থাকে, তাই না? বুঝতে পেরেছো না পারোনি? তাপ বেশি দিলে ওই বন্ড মানে চেনটা কাটবে, তারপরে কি আরও তাপ দেবে, তখন লিকুইড ফেজ থেকে তোমার গ্যাসিয়াস ফেজে যাবে, তবে তো তুমি স্ফুটনাঙ্ক গলনাঙ্ক পাবে, হ্যাঁ কি না বলো? অবশ্যই তাই। বেশ, আর একটা কি জানো বলো? লজ্জা পেও না, কেউ লজ্জা পাবে না, বলো আর একটা কি ফ্যাক্টর? ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, তাই না? ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, আকর্ষণ মানে কি টান, একে অপরের সাথে টান। তার মানে কি আমরা জানি যে একটা অণু যত বড় হবে, একটা অণু যত সাইজে বড় হবে তাদের মধ্যে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান তত বেশি হবে। এটা একটা মলিকিউলার ফোর্স ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল মানে, বুঝতে পেরেছি? তাহলে এই দুটোর কারণে স্ফুটনাঙ্ক বৃদ্ধি ঘটবে যদি কারোর বৃদ্ধি ঘটার কথা থাকে তবে। বেশ, এবারে তুমি জানো হাইড্রোজেন বন্ড কাদের মাধ্যমে তৈরি হয় না? যদি ফন থাকে FON, ফ্লুরিন, অক্সিজেন আর নাইট্রোজেন যদি থাকে, আর হাইড্রোজেন বন্ড মানে কি হাইড্রোজেনের সাথে হবে, তাহলে NH3 স্ট্রাকচার কি বলো? না নিশ্চয়ই বলবে দাদা এটা লোন পেয়ার আছে, লোন পেয়ারটাকে এখানে না লিখে আমি এখানে লিখলাম। পাশে ধরো এরকম একটা কি NH অ্যাটম আছে, তাহলে এখানে H দাও, এখানে H, এখানে H, তাহলে দেখো দেখো টান হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার কথা, আবার এখানে দেবে, আবার কি H, তাই না? তাহলে বুঝতেই পারছো যে এরকম করে NH3 মলিকিউলগুলোর মধ্যে তোমার কি H বন্ড হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে আছে, এই যে
এই যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে আছে, তাহলে NH3 কি পার্টিকেলগুলো কি লম্বা চেন করে বসে আছে। নাও এবার তাপ দিয়ে আগে চেন ভাঙো, তারপরে কি তুমি NH3 পার্টিকেলটাকে লিকুইড ফেজ থেকে পেপার ফেজে নিয়ে যাবে, গ্যাসেস ফেজে নিয়ে যাবে। তাহলে কি তোমার হাইড্রোজেন বন্ড NH3 মলিকিউলগুলোর ক্ষেত্রে থাকছে, মানে তুমি বলো ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল তো সবার ক্ষেত্রে আছে মানছি, ঠিক আছে, কম বেশি। তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন বন্ড রয়েছে, আর এই দুটোর মধ্যে আমরা ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান সব থেকে বেশি রয়েছে। এখন ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান এই দুটোর ক্ষেত্রে এত বেশি হয় যে অ্যামোনিয়ার থেকে ওদের স্ফুটনাঙ্ক কি সব থেকে বেশি হয়। বুঝতে পারলে না পারলে না? তাহলে অ্যামোনিয়াকে এক্সট্রা তোমার তাপ শক্তি লাগছে এই কারণে, মানে স্ফুটনাঙ্ক বেশি হচ্ছে এই কারণে, কারণ এক্সট্রা কি রয়েছে, হাইড্রোজেন বন্ড রয়েছে। আর বাকিগুলোর ক্ষেত্রে তোমার ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল রয়েছে, কিন্তু আমরা জানি সাইজ এই দুটোর ক্ষেত্রে অ্যান্টিমনি বিসমাথের সাইজ তো সব থেকে বড়। তাহলে কি ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান বিসমাথের ক্ষেত্রে সব থেকে বেশি, মানে একটা এই BiH3 মলিকুল অন্য BiH3 মলিকুলকে সহজে আকর্ষণ করে আছে, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান সবচেয়ে বেশি, তাহলে এর স্ফুটনাঙ্ক সব থেকে বেশি, মনে থাকবে। তারপরে এ, তাহলে BiH3 স্ফুটনাঙ্ক সব থেকে বেশি, তারপরে কি SbH3 স্ফুটনাঙ্ক। কারণ কি এখানে কোন বল কাজ করছে, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, মলিকিউল এদের Bi এর সাইজ অনেক বড়, তাহলে একটা মলিকিউল পাশের BiH3 মলিকিউলকে কি সহজে আকর্ষণ করছে, ভ্যান ডার ওয়াল আকর্ষণের বল মান বেশি বলে তোমার এখানের মধ্যে প্রাধান্য কে পাবে, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান বেশি প্রাধান্য পাবে হাইড্রোজেন বন্ডের থেকে, তাই SbH3 স্ফুটনাঙ্ক বেশি। তারপরে কি অ্যান্টিমনি, তারপরে বলো অবশ্যই NH3 হবে, এখানটা যেন মনে থাকে। কেন হলো বলো তো, কারণ NH3 এর ক্ষেত্রে পার্টিকুলার একটা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, এই যে দেখালাম নিচে করে, মানে NH3 মলিকুলের মধ্যে বন্ড হচ্ছে, সেটাকে কি বন্ড বলে, হাইড্রোজেন বন্ড, আন্তরাণবিক আকর্ষণ বল। তাহলে রয়েছে, তাহলে তার ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বেশি পাবে। তারপরে বলা অ্যাজ ইউজুয়াল যেমন হচ্ছে ASH3, তারপরে PH3। তাহলে এইটা হচ্ছে স্ফুটনাঙ্কের ক্রম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্ফুটনাঙ্কের ক্রম। এখন গলনাঙ্কের ক্রম তোমাকে যদি লিখতে বলে তাহলে কি লিখবে না, রিজন আমার এই দুটো দিয়েই হবে, ঠিক আছে। কিন্তু মনে রাখবে যে NH3 গলনাঙ্ক সবচেয়ে বেশি, কারণ কি এখানে হাইড্রোজেন গলনাঙ্কের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডটা প্রাধান্য হবে, যে হাইড্রোজেন বন্ড যেহেতু এর ক্ষেত্রে গঠিত হয়, তাই অ্যামোনিয়া বা NH3 মলিকুলের তোমার গলনাঙ্ক সবচেয়ে বেশি। তারপরে কি হবে বলো, তারপরে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান প্রাধান্য পাবে, অর্থাৎ BiH3, তারপরে SbH3, তারপরে বলো ASH3, তারপরে PH3। মনে থাকবে, খুব ভাইটাল কিন্তু, মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে এখানে মানে একটু মিসম্যাচ করলেই কিন্তু তুমি ভুলে যাওয়ার চান্স সব থেকে বেশি। হাইড্রোজেন বন্ড কেন গঠিত হবে, কারণ আমরা জানি ফন্ড অর্থাৎ ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এই তিনটে যদি থাকে আর যদি হাইড্রোজেন থাকে, তাহলে তোমার হাইড্রোজেন বন্ড গঠিত হয়। NH3 মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ড গঠিত হচ্ছে, মানে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ড। যখন আমি স্ফুটনাঙ্ক বলবো তখন কিন্তু ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান প্রাধান্য পাবে, অর্থাৎ মলিকুলার ফোর্সটা একটা মলিকিউল অন্য মলিকিউলকে চিপে ধরে থাকবে। বুঝতে পেরেছি, যদিও ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল হচ্ছে একটা উইক ফোর্স, তবুও বোঝা গেল না। তাহলে ওই জন্য এই দুটোর ক্ষেত্রে তোমার স্ফুটনাঙ্ক বেশি হয়ে যাবে। অ্যামোনিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড এক্সট্রা আছে, সেই জন্য যেটা এটাও তো আছে প্লাস এটাও আছে, তাহলে হাইড্রোজেন বন্ড থাকার জন্য অ্যামোনিয়া ঢুকে গেল মধ্যেখানে, তারপরে আর্সেনিক, তারপরে ফসফিন যেমন আছে। ফসফিনের তো আকার ছোট, আর্সেনিকের আকার তার থেকে বড়, সেই জন্য কি ওর ক্ষেত্রে তো ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল মান বেশি, সেই জন্য ও হয়েছে, তারপরে ফসফিন হয়েছে। কিন্তু গলনাঙ্কের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড প্রাধান্য বেশি পাবে, তো অ্যামোনিয়া হয়েছে সব থেকে বেশি, এখানে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান তোমার আসবে না। আর তারপরে কিন্তু ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান প্রাধান্য দিতে হবে, অর্থাৎ যার বেশি তার গলনাঙ্ক বেশি। বুঝতে পেরেছি? নিশ্চয়ই পেরেছি, একটু মনে রাখতে হবে এটা, ঠিক আছে। চলো পরেরটা করি।